তো ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো মাধ্যমিকের অন্যতম একটা চ্যাপ্টার বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত ২ নাম্বার এবং ৩ নাম্বারের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিভাবে লিখতে হবে বা সেগুলো কেমনভাবে লিখলে পরীক্ষাতে বেশি নাম্বার আসবে, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এবং বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ২ নাম্বার এবং ৩ নাম্বারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে ধূলিকণা বা এরোসেল কি? দেখো কিভাবে একটা ২ নম্বরের প্রশ্ন লিখতে হয়। তো প্রথমে আমরা পড়ব এরোসেলের সংজ্ঞা। এরোসেলের সংজ্ঞাতে কি বলেছে? এরো শব্দের অর্থ হলো বাতাস এবং সল শব্দের অর্থ হলো বাতাসে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম কঠিন বস্তুকণা। এক কথায় এরোসেল হলো বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তুকণা। বৈশিষ্ট্য কি? ১ নম্বর বৈশিষ্ট্য এরোসেলের, এরোসেল হলো অতিসূক্ষ্ম জলাকর্ষী কঠিন পদার্থ। আচ্ছা, জলাকর্ষী কঠিন পদার্থ বলতে জলাকর্ষী বলতে বোঝায় যে সমস্ত বস্তুকণা জল ধারণ করে। ২ নম্বর বৈশিষ্ট্য কি? নানান উৎস থেকে এরোসেলের এরোসেল পাওয়া যায়। কোন কোন উৎস থেকে? কলকারখানা থেকে পাওয়া যায়, ইস্পাত শিল্প থেকে পাওয়া যায় এবং ধরো যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যে ছাই নির্গত করে, সেগুলো থেকেও এরোসেল পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি পড়বো আমরা? এরোসেলের গুরুত্ব। তো এরোসেলের প্রথম গুরুত্ব কি? ১ নম্বর গুরুত্ব, এরোসেলকে আশ্রয় করে জলকণা আয়তনে বৃদ্ধি পায়। ২ নম্বর গুরুত্ব কি? এর প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি সংঘটিত হয়। ৩ নম্বর, এরোসেলে সমৃদ্ধ ধূলিকণা সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ৪ নম্বর, এর প্রভাবে সূর্যের আলোকরশ্মির জন্য আকাশ নীল দেখায়। অর্থাৎ এরোসেলের বাতাসে ঘুরে বেড়ায় এবং বাতাসে ঘুরে বেড়ার ফলে এক ধরনের স্ক্যাটারিং হয়, যে স্ক্যাটারিংটার নাম হচ্ছে স্ক্যাটারিং। এবং সেই স্ক্যাটারিংয়ের জন্যই সমগ্র আকাশ নীল দেখায় এবং তার জন্য যে কন্ট্রোলিং ফ্যাক্টর যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে এরোসেল। তো দ্বিতীয় প্রশ্ন কি? ভ্যান অ্যালেন বেল্ট কাকে বলে? অতি সম্প্রতি আবহবিদগণ এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে নতুন একটি বায়ুমণ্ডলীয় স্তরের কথা উল্লেখ করেছেন। ১৯৫৬ সালে আমেরিকার পদার্থবিদ জেমস ভ্যান অ্যালেন এই স্তরের আবিষ্কারের কথা বলেন। তার নামানুসারেই এই স্তরটির নাম হলো ভ্যান অ্যালেন বেল্ট। অর্থাৎ এক্সোস্ফিয়ারের ওপরে যে স্তর রয়েছে তাকে আমরা ভ্যান অ্যালেন বেল্ট বলে থাকব। আচ্ছা, এখানে একটা ছোট্ট আমরা মনের কোশ্চেন আমরা মনে পড়ে যাবে যদি আমরা ১৯৫৬ সাল দেখি। তো এই ১৯৫৬ সালে ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়। যে ভাষাভিত্তিক রাজ্যটার নাম হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ১৯৫৬ খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। তো এল নিনো কি? ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডর উপকূল দিয়ে ২ থেকে ৭ বছর অন্তর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। দেখো, এল নিনোর সংজ্ঞা আমরা এইটুকু জানলাম। এবারে এল নিনো যদি ২ নাম্বার বা ৩ নাম্বারের পড়ে থাকে, তো শুধুমাত্র এইটুকু বললেই হবে না, সেটা কেমনভাবে বলতে হবে বা কিভাবে সেটা লিখতে হবে সেটা আমরা দেখে নেব। তো সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। এরপরে এল নিনো শব্দের অর্থ কি সেটা জানবো। এল নিনো একটি স্পেনীয় শব্দ, যার ইংরেজি অর্থ হলো খ্রিস্ট চাইল্ড এবং যাকে বাংলায় বলা হয় শিশু খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের শিশু। আবার অনেকে বলেন এল নিনো কথার অর্থ হলো দ্য লিটল বয়। এল নিনোর অপোজিট যেটা রয়েছে সেটা হচ্ছে লা নিনা। এই লা নিনাকে বলা হয় কি? এই লা নিনাকে বলা হয় খ্রিস্টের মেয়ে। আচ্ছা, এল নিনোর প্রভাব সম্বন্ধে আমরা কি জানবো? ১, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনে বাধা দেয় এই এল নিনো। ভারত মহাসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস করে। ভারত মহাসাগরীয় অঞ্চল বলতে অস্ট্রেলিয়া সংলগ্ন, শ্রীলঙ্কা সংলগ্ন এই সমস্ত সংলগ্ন এরিয়াতে বৃষ্টিপাতের পরিমাণকে হ্রাস করে। এল নিনোর প্রভাবে সমুদ্রে প্রবাল কীট মারা যায়। যে অত্যন্ত মূল্যবান প্রবাল কীট রয়েছে, এই এল নিনো যখন দেখা দেয়, যে ২ থেকে ৭ বছর অন্তর যখন এল নিনো দেখা দেয়, তার প্রভাবে কি হয়? এই প্রবাল কীট মারা যায়। এবং এল নিনোর প্রভাবে যে সমস্ত অঞ্চলে এল নিনো দেখা দেয়, সেই সমস্ত অঞ্চলগুলিতে খরার সৃষ্টি হয়। ভারতবর্ষের দেশ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ এবং এই দেশে ভারতবর্ষে যখন এল নিনোর প্রভাব ঘটে ২ থেকে ৭ বছর অন্তর বা ৮ বছর অন্তর বা ১০ বছর অন্তর, তখন কি হয়? বর্ষা হয় না এবং যার ফলে ব্যাপক পরিমাণ খরার সম্মুখীন হতে হয় এবং দেশের অর্থনীতি আমাদের এই মৌসুমী বায়ুর প্রভাবে অনেক স্ট্রং হয়ে থাকে, যা এল নিনোর প্রভাবে বাধাপ্রাপ্ত হয়। পরের প্রশ্ন কি রয়েছে? ফেরেলের সূত্র কি? দেখো, ফেরেলের সূত্র বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্নভাবে দেখতে পাবে যে কিভাবে লেখা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয় আমরা সেটা দেখব। এবং তোমাদের আরও যে সমস্ত অন্যান্য অধ্যায়ের যে সমস্ত ২ নাম্বার এবং ৩ নাম্বারের শর্ট কোশ্চেন বা আরও অন্যান্য ধরনের যে কোশ্চেন, তোমরা উপরে থাকার যে আই বাটন, সেই আই বাটনে ক্লিক করলে
তোমরা চলে যেতে পারবে বিভিন্ন আমাদের প্লে লিস্টে, এবং যেখান থেকে প্রত্যেক অধ্যায় ভিত্তিক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো ফেরেলের সূত্র কি? ফরাসি পদার্থবিদ ফেরেল বায়ুপ্রবাহের আবর্তনজনিত বিক্ষেপ বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করেন তা ফেরেলের সূত্র। এর অর্থটা আমরা জানবো। পৃথিবীর আবর্তনের ফলে, পৃথিবীর আবর্তন কোন দিক থেকে হয়? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবীর আবর্তন ঘটে। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বলের প্রভাবে যে কোনো গতিশীল বস্তুরই প্রবাহপথ পরিবর্তিত হয়। এই সূত্র অনুসারে ফেরেল পরীক্ষা করে দেখান যে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, যেটা তিনি তার নাম অনুসারে ফেরেলের সূত্র হিসাবে আমরা পড়ে থাকি। এরপরে কি রয়েছে? ফেরেলের সূত্রের গুরুত্ব। এই সূত্রের সাহায্যে পৃথিবীর আবর্তন বেগের অনুপাতে বায়ুপ্রবাহের বিক্ষেপ নির্ধারিত হয়। মানে পৃথিবীর আবর্তন যেখানে যেমন বেশি, তার ঠিক তেমন অনুপাতে বায়ুর প্রবাহের যে গতিধারা বা বিক্ষেপ সেটা নির্ধারিত হয়। প্রয়োগ কি রয়েছে? এই সূত্রের অনুসারে বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো তোমরা বুঝতে পারলে যে কেমনভাবে ফেরেলের সূত্রকে রিপ্রেজেন্ট করা যায়। প্রথমে তার সংজ্ঞা, তারপরে তার অর্থ, তারপরে তার গুরুত্ব এবং তারপরে তার প্রয়োগ। এইভাবে যদি আমরা লিখি তো একদম ফুল মার্কস আমরা ক্যারি করতে পারবো প্রত্যেকটা প্রশ্ন থেকে। এরপর রয়েছে বিভিন্ন প্রকার বলয়গুলির বর্ণনা করো। তো পৃথিবীতে যে সমস্ত বলয়গুলি রয়েছে সেই সমস্ত বলয়ের বর্ণনা আমরা পড়ব। তো দেখো, পৃথিবীতে মোট 7 ধরনের বলয় রয়েছে। আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, বেসিক্যালি বলয় দু ধরনের হয়। একটা হচ্ছে উচ্চচাপ বলয় এবং আরেকটা হচ্ছে কি নিম্নচাপ বলয়। সবসময় মনে রাখবে, বায়ু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে ছুটে বেড়ায়। উচ্চচাপ বলয়ে সবসময় কি বায়ু থাকে? শীতল বায়ু থাকে, এবং নিম্নচাপ বলয়ে সবসময় উষ্ণ বায়ু থাকে। তো বায়ু সবসময় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে ছুটে বেড়ায়। তো কি কি বলয়গুলো রয়েছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর এখানে একটা মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয়, আর কুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয়। তো এই বলয়গুলো 7টা বলয় আমাদেরকে জেনে রাখতে হবে। তো এর পরের প্রশ্ন কি রয়েছে? আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা বা হোয়াট ইজ রিলেটিভ হিউমিডিটি? কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতাতে নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতা, এই দুইয়ের অনুপাতকে বলা হয় কি? রিলেটিভ হিউমিডিটি। এক কথায় আপেক্ষিক আর্দ্রতাকে যদি আমরা এক নজরে রিপ্রেজেন্ট করি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই এই উষ্ণতায় বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। এই টোটাল বিষয়টাকে এক কথায় আমরা কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা। এটা আপেক্ষিক কোনো বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা নির্ধারণের এটা হচ্ছে সূত্র। এর পরের প্রশ্ন কি রয়েছে? ধোঁয়াশা। শহর এবং শিল্পাঞ্চলের ওপর ধোঁয়াপূর্ণ কুয়াশাকে বলা হয় কি? ধোঁয়াশা। অর্থ কি? ধোঁয়া এবং কুয়াশা একসাথে মিলে তৈরি হয়েছে কি? ধোঁয়াশা। যেটা স্মোক এবং ফগ তৈরি হয়েছে স্মগ। তোমাদেরকে যদি বলে এই যে ধোঁয়াশার যে শব্দ, এর উৎসটা কোনটা, তো তোমরা এইটুকু লিখলেই হবে, স্মোক প্লাস ফগ সমান স্মগ। ব্রিটেনের বহু শহরে বায়ুমণ্ডলের অবস্থা বর্ণনা করার জন্য স্মগ শব্দটি 1905 সালে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে? বৃষ্টির ছাই অঞ্চল। বৃষ্টির ছাই অঞ্চলটা কি? বৃষ্টির ছাই অঞ্চল বলতে, যদি এটা ধরো যদি পাহাড় হয়ে থাকে, পাহাড়ের যে পাশে বৃষ্টি হয় সে পাশটাকে বৃষ্টিপূর্ণ অঞ্চল বলে, এবং যে পাশে পাহাড়ের বৃষ্টি হয় না অর্থাৎ এই পাশটা, সেটাকে বৃষ্টির ছাই অঞ্চল বলে। কোনো মেঘ, ধরো এই পাহাড়ের নিচে একটা নদী রয়েছে বা কোনো জলাশয় রয়েছে, তো এই জলাশয় থেকে যখন মেঘের সৃষ্টি হয়, মেঘটা উপরে ওঠে এবং উপরে ওঠার পর মেঘ বয়ে যেতে শুরু করে। যখন যেতে শুরু করে তখন এই পাহাড়ে এসে ধাক্কা খায়, এবং যেখানে ধাক্কা খায় সেই জায়গাটাতে মেঘটা জমাট বাঁধতে শুরু করে এবং সেইখানে বৃষ্টি হয়। কিন্তু তার ঠিক অপর পাশে বৃষ্টি হয় না। তো যে পাশে বৃষ্টি হয় সেটা হচ্ছে বৃষ্টিপূর্ণ অঞ্চল, এবং যে পাশে বৃষ্টি হয় না সেটা হচ্ছে বৃষ্টির ছাই অঞ্চল। এর পরের প্রশ্ন কি? জলচক্র। জলচক্র বলতে যে জিনিসটাকে আমরা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে যে জল পড়ছে, পৃথিবীতে আমরা জানি যে 70 ভাগ জল এবং 30 ভাগ হচ্ছে স্থল।
তো এই 70 ভাগ জল কি কখনো বেড়ে যায় বা কমে যায়, বা বৃষ্টি হলে কি পৃথিবীতে জলের পরিমাণ বেড়ে যায় না কমে যায়? অনেকেই প্রশ্ন করে থাকে। তো অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবে যে বৃষ্টি যখনই হোক বা যেমনভাবেই হোক, বৃষ্টির জল হওয়ার ফলে পৃথিবীতে যে টোটাল জলের পরিমাণ সেটা না বেড়ে যায় না কমে যায়, একই থাকে। জল মেঘ হয়ে ওপরে ওঠে, আবার সেই জল বৃষ্টিরূপে নিচে পড়ে। এক কথায় একটা রোটেশন আকারে ঘুরতে থাকে। কখনো জলের পরিমাণ কমেও যায় না এবং বেড়েও যায় না। তো এই টোটাল যে জল প্রথমে বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হওয়ার পর মেঘে পরিণত হচ্ছে এবং মেঘ থেকে পরিণত হওয়ার পর আবার মাটিতে ঝরে পড়ছে। তো এই সমগ্র বিষয়টাকে আমরা জলচক্র বলবো। এরপরে কি বলবো, ঝড়ের চক্ষু কাকে বলে? ঝড়ের চক্ষু বলতে সেই জিনিসটাকে বোঝায় ক্রান্তীয় ঘূর্ণবাত অঞ্চলে যে জায়গায় ঝড় সৃষ্টি হয়, মাঝখানে কোনরূপ ঝড় হয় না। ধরো এটা যদি ক্রান্তীয় ঘূর্ণবাত এরকম দেখতে হয়, তো এরকম দেখতে হবে বলে এই যে মাঝখান বরাবর কোনরূপ ঝড়ের সৃষ্টি হয় না, শান্ত জায়গা থাকে। তো এই শান্ত জায়গা থাকার ফলে যে শান্ত জায়গাটা থাকে সেটাকে বলা হয় ঝড়ের চক্ষু। মানে এইটা ধরো যদি ঝড়ের একটা বেল্ট হয়, তো এর চারিপাশে প্রচুর পরিমাণ ঝোড়ো বাতাস বইতে থাকে, কিন্তু ঠিক এই মাঝখান বরাবর কোনরূপ মুভমেন্ট দেখা দেয় না। টোটাল শান্ত বলয় হয়ে থাকে, না এখানে বৃষ্টিপাত ঘটে, না এখানে ঝড়ের কোনরূপ যে আমরা প্রভাব লক্ষ্য করতে পারি না। তো এই ধরনের চক্ষুকেই আমরা ঝড়ের চক্ষু বলবো। আরেকটা কথা মনে রাখবে যে ক্রান্তীয় ঘূর্ণবাত অঞ্চলে ঝড়ের চক্ষু দেখা যায়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত অঞ্চলে কিন্তু ঝড়ের চক্ষু দেখা যায় না। তো আজকে আমরা বায়ুমণ্ডলের 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নের উত্তর রয়েছে তার ফার্স্ট পার্টটা আমরা ক্লিয়ার করলাম। কিছুদিনের মধ্যে আমরা নেক্সট পার্টটা আমরা দেব। তো ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদেরকে বলার, যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আগামী দিনের নতুন আপডেট পাওয়ার জন্য জিওগ্রাফি মেনিয়া চ্যানেলের সাথে যুক্ত হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সর্বোপরি এই প্যান্ডেমিক সিচুয়েশনে নিজেদের পড়াশোনা চালিয়ে যেও, নিজেরা সুস্থ থেকো, বাড়ির লোকদেরকেও সুস্থ রেখো। থ্যাংক ইউ।